ক্রিকেট বোর্ড সীমিত কিছু জায়গা নিয়ে কাজ করছেন, বিশাল বড় ক্রিকেট বোর্ড, বিশাল বড় প্রপার্টি। আমি বলবো যে ফাইন্যান্সিয়ালি আমরা অনেক ভালো সলভেন্ট, অনেক টাকা আছে। আইপিএল যখন শুরু করেছে তখন হয়তো দেখা গেলো যে ধরলাম সাপোজ একটা 1,000 কোটি টাকার প্রজেক্ট, এটা এখন 50,000 কোটি টাকার প্রজেক্টেতে। তো বিপিএল যখন শুরু হয়েছে প্রথম 2-1 বছর কিন্তু এত সুন্দর উপরের দিকে যাচ্ছিল, বিপিএলটাও আস্তে আস্তে নিচের দিকে গেছে। তো ডে বাই ডে আপনি তো উপরের দিকে যাবেন, চেয়ারগুলো দখল করে রাখবো যে আমাদের এইখান থেকে যেন কোনো কমিটি আসতে না পারে, আমরা নিজেরাই রান করব। এই চেয়ারকে কেন্দ্রিক করেই আপনারা পুরো ক্রিকেটের পলিটিক্সটা করে গেছেন যে সমস্ত ক্লাবগুলোকে যদি আমরা আমাদের কন্ট্রোল রাখি তাহলে আর কেউ এখানে আসতে পারবে না। ক্রিকেটের যে জায়গা ছিল, ক্রিকেটের যে এত সুন্দর একটা সুনাম আছে আমাদের ব্র্যান্ড ক্রিকেটের, পুরো জাতি এক হতে পারে ক্রিকেটের মাধ্যমে। তো ক্রিকেটের যে জায়গায় পৌঁছানোর কথা ছিল সেই জায়গায় আসলে কিন্তু পৌঁছাতে পারি নাই আমরা 2000 সালে টেস্ট পেয়েছি স্ট্যাটাস, এবং তার পরবর্তী সময়ে 2005, 6, 7-এর দিকে কিন্তু খুব সুন্দর ইমপ্রুভ করছিলাম। এমনকি ভালো ভালো কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ছিল, দলগত পারফরমেন্স ছিল। তারপরে আপনি ছোট্ট একটা জিনিস বলবো যে আমরা যখন খেলতাম, আমরা যখন 2007-6 দিকে ছেড়ে দিলাম, আকরাম ভাই, তারপরে ধরো বুলবুল ভাই, সবাই যখন আস্তে বেরিয়ে আসলাম, আমাদেরকে কিন্তু বিট করে আশরাফুল আসলো, মাশরাফি যখন আসলো তখন সবচেয়ে জোরে বলার মাশরাফি, এবং ক্রেজ মাশরাফি চলে আসলো। নতুন ধরনের একটা আবিষ্কার হওয়া শুরু হলো, বাংলাদেশের উপরের দিকে ওঠা শুরু হলো। এবং তারপর পরে আসলো মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ, এরা বাংলাদেশটাকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছিল, সুন্দর। তারপরে আমার মনে হয় যে তাদের থেকে টপকে যে আরও বেটার প্লেয়ার আসবে সেইটা কিন্তু থমকে গেছে, সেরকম বেটার প্লেয়ার আর আসে নাই। এবং আসে না, একটা বড় কারণ হচ্ছে আমাদের যে ডোমেস্টিকের যে কালচার, সেই কালচারের যে অবস্থা, সেই অবস্থার কারণে তারা ওই যে নিজেদেরকে চ্যালেঞ্জ রূপে যে স্ট্রং একটা ফাইটার হিসেবে তৈরি করে যে ওখানে যে সিনিয়রদেরকে পারফরমেন্স কারণে তাদেরকে সরাই দিবে, সেই জিনিসটা তারা তৈরি করতে পারে নাই। তার প্রমাণটা হচ্ছে ন্যাশনাল টিমে দেখলেই বোঝা যায় যে আমরা এমন কিছু আউট দেখি, খুব সিলি আউট হচ্ছেন, এমন কিছু বলবো যে অ্যাটিটিউড দেখি মাঠের পারফরমেন্সের, যার জন্য বোঝা যায় যে তারা নিজ থেকে ওইভাবে গ্রোন আপ হয় নাই, হার্ড টাইম পাস করে আসে নাই। তো হার্ড টাইম যদি পাস না করে আসেন তখন কিন্তু আলটিমেটলি স্টেজে যে আপনি কিন্তু ভালো পারফর্ম করবেন না। তো আমরা শুধুমাত্র, আমার মনে হয় ক্রিকেট বোর্ড সীমিত কিছু জায়গা নিয়ে কাজ করছেন, বিশাল বড় ক্রিকেট বোর্ড, বিশাল বড় প্রপার্টি। আমি বলবো যে ফাইন্যান্সিয়ালি আমরা অনেক ভালো সলভেন্ট, অনেক টাকা আছে। কোন জায়গায় আমরা ইউজ করলে, ধরেন আপনি আসলে লম্বা সময় প্ল্যান করবেন না শর্ট টাইম প্ল্যান করবেন। শর্ট টাইম সবসময় প্ল্যান করে গেছে যে আমরা ঢাকা লিগ খেলবো, এবং বিশেষ করে চেয়ারগুলো দখল করে রাখবো যে আমাদের এইখান থেকে যেন কোনো কমিটি আসতে না পারে, আমরা নিজেরাই রান করব। এই চেয়ারকে কেন্দ্রিক করেই আপনারা পুরো ক্রিকেটের পলিটিক্সটা করে গেছেন যে সমস্ত ক্লাবগুলোকে যদি আমরা আমাদের কন্ট্রোল রাখি তাহলে আর কেউ এখানে আসতে পারবে না। তো এই ধরনের ছোটো মানসিকতা ছিল আমার কাছে, মানে যেগুলো ভালো ছিল না, দেশের জন্য ভালো কাজ ছিল না। তারপর হচ্ছে যে ক্রিকেটকে কী করে পপুলার করবো, আরও বিভিন্ন জায়গায় খেলাবো। বিপিএল যেমন হয়, বিপিএলে আপনার ধরেন 3টা ডিস্ট্রিক্টে 3টা ডিভিশনে খেলা হয়, চিটাগাং, রিসেন্টলি সিলেট এবং ঢাকা। এখনও কিন্তু ওইগুলোকে বিভিন্ন জায়গায় ছড়াতে পারে নাই। আইপিএল যখন শুরু করেছে তখন হয়তো দেখা গেলো যে ধরলাম সাপোজ একটা 1,000 কোটি টাকার প্রজেক্ট, এটা এখন 50,000 কোটি টাকার প্রজেক্টেতে। তো বিপিএল যখন শুরু হয়েছে প্রথম 2-1 বছর কিন্তু এত সুন্দর উপরের দিকে যাচ্ছিল, বিপিএলটাও আস্তে আস্তে নিচের দিকে গেছে। তো ডে বাই ডে আপনি তো উপরের দিকে যাবেন, তো সব জায়গাতে আপনি থমকে আছে। আপনি বিপিএলে ভেন্যু ডেভেলপ করতে পারেন নাই। আজকে যদি হোম অ্যান্ড অ্যাওয়ে খেলা করাতে পারতেন, রাজশাহীতে খেলাতে পারতেন, খুলনাতে খেলাতে পারতেন, সিলেটে তো আছেই, অন্যান্য ডিভিশনে রংপুর যে খেলা হচ্ছে, রংপুরকে যদি আপনি ওখানে স্টেডিয়াম নাই, ঠিক আছে, বগুড়ায় খেলা দিলেন, ভেন্যু করলেন, তাহলে খেলাটা কিন্তু কী হতো, আপনার ওই অঞ্চলগুলোর প্লেয়ারগুলো উৎসাহিত হতো। ওই অঞ্চলগুলোর প্লেয়াররা কিন্তু খুব মাঠে কাছ থেকে বিদেশি খেলোয়াড়দের খেলা দেখতো, তাদের সাথে নেটে বোলিং করতো, একটা আদান প্রদান একটা হতো। তো সেই জিনিসগুলো কিন্তু ডেভেলপ করে নেয়, ওগুলো তো ডেভেলপ করে নেয়। তারপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেহেতু ক্রিকেট তাদের মেন কাজ, বাংলাদেশ ক্রিকেটে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে খেলা হয় না সেটা তাদেরও কিন্তু ক্রিকেট বোর্ডই করবে, একটা গাইডলাইন দিয়ে দেবে যে ডিস্ট্রিক্টগুলোতে ধরেন সাপোজ সেক্রেটারি যারা ছিলেন তারা তো সবাই দলীয়ভাবেই ওখানে ছিলেন, তো নিয়োগগুলো ওইভাবে হয়েছে। তো এগুলোরও একটা পরিষ্কার হওয়া দরকার, এমনভাবে হবে যেন একদম জেনুইনলি ভালো মানুষ আছেন, স্কিল লোক, যেন ওই এলাকায় খেলাধুলা করেছেন ওরকম একটা মানুষ, এবং তার মধ্যে ওই উৎসাহটা যেন থাকে, যেন সে রেগুলার সব ধরনের খেলাগুলো যেন রেগুলার চালায়, লিগগুলো। তো ডিস্ট্রিক্টের কোনো লিগ হতো না। আপনি যখন লিগ হচ্ছে না, ক্রিকেট বোর্ড থেকে অ্যাটলিস্ট একটা ডিসি বরাবর চিঠি দেওয়া উচিত ছিল। ডিসি যেহেতু সভাপতি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের, ডিসি বরাবর যদি চিঠি যেত যে আমরা লিগ চাই আপনার কাছ থেকে, লিগটা হচ্ছে না, আপনার ডিস্ট্রিক্টে লিগ চাই, এবং রেলিগেশন আপনার সিস্টেমটা চালু করানো আপনার কমিটিকে দিয়ে, এবং
হয়তো তারা একটু গড়িমসি করতে তাদের মেম্বারশিপের জন্য। তো ক্রিকেট বোর্ডের উচিত ছিল একটা সুন্দর গাইডলাইন তৈরি করে দেওয়া যে আপনার ডিস্ট্রিক্টে কয়টা টিম প্রিমিয়ার লিগ খেলবে, কয়টা টিম ফার্স্ট ডিভিশন খেলবে, কয়টা টিম পরিবেশ বুঝে যে ওই এলাকায় কী পরিমাণ প্লেয়ারের সংখ্যা আছে। প্রত্যেকটা আপনি গোটা বাংলাদেশে যদি 64টা জেলাকে যদি ভাগ করেন A B C 3টা ক্যাটাগরি করে, এতে এমন করলেন যে এই ক্যাটাগরি যারা আছে তারা হয়তো এতগুলো টিম নিয়ে ফার্স্ট ডিভিশন খেলবে, এতগুলো সেকেন্ড ডিভিশন, এতগুলো থার্ড ডিভিশন। বি ক্যাটাগরির টিমগুলো হচ্ছে এতগুলো ফার্স্ট ডিভিশন, এতগুলো থার্ড ডিভিশন। বিকজ আপনি হয়তো 12টা করে আপনার ফার্স্ট ডিভিশন টিম আছে অনেক ডিস্ট্রিক্টে, তো 12টা করে যদি হয় 180টা প্লেয়ার তো নাই প্রিমিয়ার লিগ খেলার মতো বিভিন্ন ডিস্ট্রিক্টে। ফলে চাচা মামা চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাইরা দিয়ে ওই লিগটা খেলছে, মানটা কলাপস করে যাচ্ছে। আপনি অল্প টিম রাখেন যে জেলাগুলোতে, তাহলে হবে কি তো খুব কম্পিটিশন খেলা হবে। ওই লিগটা খেলার জন্য নিচে যে সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন যারা খেলছে তারা ওই লিগটা খেলার জন্য তারা অনেক হার্ড ওয়ার্ক করবে এবং ওই টিমে ঢোকার জন্য চেষ্টা করবে, এবং টিমগুলোর মধ্যেও একটা কম্পিটিশন থাকবে। আমি ওই ফার্স্ট ডিভিশন থাকার জন্য রেলিগেশন লিগে যদি থাকে তাহলে আমি এই টপে থাকার জন্য কিন্তু আমি বেস্ট টিম বানাবো। তো ভালো প্লেয়ারদের ডিমান্ডটা তখন বাড়বে, প্লেয়ারদের চর্চাটা তখন ভালো হবে। তো প্রত্যেকটা যায় যেমন যে পরিমাণ বাংলাদেশ ক্রিকেটকে লাভ করে মানুষ, প্লেয়াররা যে পরিমাণ সংখ্যা বেড়েছে গোটা বাংলাদেশে আপনি যদি যান জেলা উপজেলা পর্যায়ে প্রচুর ছেলে খেলে। তো খেললে তো হবে না, সাধারণত ভালো প্রশিক্ষক লাগবে। আপনি প্রচুর ছেলে খেলে, আপনি ধরেন যদি এই ছেলেগুলোর ট্যালেন্ট আছে, অনেক ছেলেরই ট্যালেন্ট আছে, সবাই যে সাকিব তামিম হবে তা না। ওই এলাকায় ধরেন সাপোজ যদি আপনি কোচ তৈরি করতে পারতেন, প্রত্যেকটা ক্রিকেট বোর্ড প্রত্যেকটা একাডেমিগুলোকে যদি আপনি এনলিস্টেড করতে পারতেন, বাংলাদেশের যত একাডেমি আছে, সাপোজ আপনি নারায়ণগঞ্জে ধরেন যদি 5-6টা একাডেমি থাকে, তো দেখা গেলো যে মাগুরাতে যদি 6-7টা একাডেমি, সব একাডেমিগুলোকে যদি আপনি এনলিস্টেড করতেন ক্রিকেট বোর্ড, এবং সমস্ত একাডেমির কোচগুলোকে যদি লেভেল 1 লেভেল 2 করতেন, শিক্ষক বাড়াতেন, তাহলে ওই নারায়ণগঞ্জের ছেলেরা কোথাও একাডেমিতে প্র্যাকটিস করবে। তারা কিন্তু এই 8 বছর থেকে 13-14 বছর পর্যন্ত একাডেমির আন্ডারেই থাকে। পরে ভালো হলে না ক্রিকেট বোর্ড আন্ডার 14 আন্ডার 16 নেয়। তো 8 থেকে 12-13 বছর বয়স পর্যন্ত যদি আপনি ভুল শিখে ফেলেন, তো 14 বছর বয়সে যে কিন্তু আপনার ক্রিকেট বোর্ড যখন নিচ্ছে তখন তাকে ভুল থেকে চেঞ্জ করতে যে তারা মিক্সিং করে তখন অনেক সময় পিছিয়ে যাচ্ছে। তো এই ছোটো ছোটো টেকনিক্যাল জিনিস আপনাকে একটা এক্সাম্পল দিই। আপনি ইংলিশ মিডিয়ামে পড়াবেন একদম ক্লাস 1 থেকে, আপনি ক্লাস 6-এ যে দেখবেন যে ফ্লুয়েন্টলি ইংলিশ বলছেন, কিন্তু আপনি বাংলা মিডিয়ামে যদি ক্লাস 10 পড়ার পরে যদি আপনি ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিতে বলা হয়, তখন আপনি ট্রান্সলেট করবেন, করে তারপরে আপনি লিখবেন। তো এই যে সময়টাকে আপনি অনেক বুঝতে চিন্তা করতে আপনার সময় লাগছে। তো আমি যদি ছোটোবেলা থেকে কাদামাটির মানুষ থাকা অবস্থায় যদি তাকে যদি সুন্দর ট্রেনিংটা দিয়ে দিতে পারি, স্কিলটা ডেভেলপ করে ফেলতে পারি, তারপরে সে খেলতে খেলতে আস্তে আস্তে বড় হতে থাকবে।